সত্যিই ভয়ঙ্কর নদীর তলায় কি লুকিয়ে আছে? আজ আমি সেই রহস্যময় নদীর গভীরে ডুব দিতে যাচ্ছি, যেখানে মানুষের পদচিহ্ন মিলিয়ে যায় হঠাৎই, আর নিঃশব্দে গায়েব হয়ে যায় জীবন। গ্রামের মানুষ বলে, নদীর বুকের অন্ধকারে ঘুমিয়ে আছে এক অভিশপ্ত আত্মা, যে প্রতিদিন কাউকে না কাউকে টেনে নেয় নিচে। এই গল্প কি শুধুই কুসংস্কার, নাকি সত্যিই নদীর তলায় বন্দী আছে এক ভয়ঙ্কর ছায়া? আসুন আমার সাথে এই অদ্ভুত যাত্রায়, আর দেখি আমরা কি সত্যিই খুঁজে পাই অন্ধকার জলের ভেতরের রহস্য। গ্রামের মাঝ দিয়ে বয়ে গেছে একটা নদী, নাম কালিন্দী। বাইরে থেকে দেখলে শান্ত, প্রশান্ত নদী, কিন্তু গ্রামের মানুষজন ফিসফিস করে বলে, এই নদী শান্ত নয়, এর বুকের তলায় লুকিয়ে আছে ভয়ঙ্কর কিছু। ছোটবেলা থেকেই নদীর ধারে আমার টান ছিল। সূর্য ডোবার সময় নদীর জলে আকাশের লালচে প্রতিফলন দেখলে মনে হতো স্বপ্নের মতো। কিন্তু সেই সৌন্দর্যের আড়ালেই নাকি লুকিয়ে আছে মৃত্যুর ছায়া। আমি নিজেই চোখে দেখেছি, গ্রামের দুই তরুণ নৌকায় মাঝ নদীতে গিয়ে আর ফেরেনি। খোঁজাখুঁজি করে তাদের মৃতদেহ মেলে অনেক নিচে, নদীর বালুর গহ্বরে আটকে। কিন্তু তাদের মুখের দিকে তাকালে বুক কেঁপে ওঠে, চোখ দুটি ফাঁকা, মুখটা যেন ভয়ঙ্কর আতঙ্কে জমে গেছে। লোকজন বলে, ওরা ডুবে মরে নাই, ওদের ডুবিয়ে নিয়েছে নদীর অভিশপ্ত আত্মা। প্রথমে আমি এসব বিশ্বাস করিনি, কিন্তু এক রাতে, পূর্ণিমার সময়, নদীর ধারে দাঁড়িয়েছিলাম আমি। হঠাৎ দেখি জলে ঢেউ নেই, অথচ নদী কাঁপছে যেন কারো অদৃশ্য হাত নাড়ছে। আমার চোখের সামনে হঠাৎ ফেনায় ভেসে উঠল একটা ছায়া, মনে হলো কোনো নারী জলে দাঁড়িয়ে হাত নাড়ছে। আমি চোখ মেলতেই সেই ছায়া নদীর তলায় ডুবে গেল। আমার শরীর কাঁপতে শুরু করল, এই কি আমি সত্যিই দেখলাম, নাকি স্বপ্ন? গ্রামের বয়স্করা বলে, এই নদীতে বহু আগের এক অভিশপ্ত কাহিনী চাপা পড়ে আছে। এক বিধবা নারীকে গ্রামবাসী ডুবিয়ে মেরেছিল, আর তার আত্মা আজও নদীর বুক ফুঁড়ে প্রতিশোধ চাইছে। কিন্তু প্রতিশোধ কি এত বছর পরও থেমে থাকে, নাকি নদীর তলায় সত্যিই লুকিয়ে আছে এমন কিছু, যা মানুষ বোঝার ক্ষমতার বাইরে? সেই রাতে নদীর ধারে দাঁড়িয়ে আমি যতবারই চোখ বন্ধ করেছি, ভেসে উঠেছে সেই ছায়াটা। মনে হচ্ছিল, অন্ধকারের ভেতর থেকে কেউ আমাকে ডেকে বলছে, এসো, এসো নদীর তলায়। পরদিন সকালে আমি গেলাম গ্রামের সবচেয়ে বয়স্ক মানুষ হরিধন কাকুর কাছে। তিনি একা থাকেন, লাঠিতে ভর দিয়ে হাঁটেন, কিন্তু তার চোখের ভেতর এক অদ্ভুত ঝিলিক, যেন সবকিছু দেখেছেন তিনি। আমি তাকে জিজ্ঞেস করলাম, কাকু, নদীর তলায় আসলে কি আছে? কেন মানুষ বারবার ডুবে যায়? কেন সেই ছায়াগুলো দেখা যায়? হরিধন কাকু এক দমকা দীর্ঘশ্বাস ফেললেন। তোকে বললেই কি তুই বিশ্বাস করবি? তোর চোখে যা দেখলি, সেটা তুই কি ভুলে গেছিস? এই নদী শান্ত নয় রে, এই নদী অভিশপ্ত। আমি হতভম্ব হয়ে চেয়ে রইলাম তার দিকে। অভিশপ্ত? কেন? কাকু আস্তে আস্তে বলতে শুরু করলেন, অনেক বছর আগে, এই নদীর ধারে ছিল এক জমিদারের রাজত্ব। তার নাম ছিল শশাঙ্ক রায়। নিষ্ঠুর ছিল সে। গ্রামের এক গরিব বিধবা নারী, নাম তার কমলা। নদীর ধারে কুঁড়ে ঘরে থাকত সে। কিন্তু জমিদারের নজর পড়ল তার গায়ে। গ্রামের সবাই বাধা দিলেও শশাঙ্ক থামল না। শেষমেশ এক রাতে সে লোকজন নিয়ে কমলাকে ধরে এনে নদীর মাঝখানে বেঁধে ফেলে ডুবিয়ে দিল। কথা বলতে বলতে হরিধন কাকুর চোখে পানি চলে এল। কমলা মরার আগে নদীর বুক ফুঁড়ে কাঁদতে কাঁদতে বলেছিল, আমার আত্মা শান্তি পাবে না। যারা নিষ্ঠুর, যারা মিথ্যে, যারা লোভী, এই নদী তাদের গিলে নেবে। আমি কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করলাম, তাহলে এই নদীতে যারা মারা যায়, তারা কি কমলার অভিশাপে? হরিধন কাকু ধীরে মাথা নাড়লেন। হ্যাঁ, মাঝরাতে নদীর জলে যে ছায়া তোকে ডাকছে, সেটা কমলারই আত্মা। তবে শুধু ডাকা নয় রে, নদীর বুকের তলায় আছে এমন কিছু, যা কেউ জানে না। কেউ ডুব দিয়ে ফিরেও আসতে পারে নাই জীবিত। আমার বুক হিম হয়ে গেল। তাহলে সত্যিই নদীর তলায় লুকিয়ে আছে কিছু? সেদিন রাতে আমি ঘুমোতে পারলাম না। মাথার ভেতর বারবার সেই প্রশ্নটা ঘুরছিল। ডানে ইশারা করা উল্টো হাতের তর্জনী সত্যিই নদীর তলায় কি আছে? ডানে ইশারা করা উল্টো হাতের তর্জনী আমি যদি নিজে ডুব দিই, তবে কি রহস্যটা বের করতে পারব? ডানে ইশারা করা উল্টো হাতের তর্জনী নাকি আমিও অদৃশ্য ছায়ার ফাঁদে পা দিয়ে চিরকালের মতো হারিয়ে যাব? আমি দিনের পর দিন ভয় পেয়েও সেই একই প্রশ্নের জালে আটকে ছিলাম। খোঁজার অনুরাগ কি আমাকে মরণকূপের দিকে ঠেলে দেবে? রাতের নিষ্ঠুর চাহনি আমার পেছনটায় ছিল। অবশেষে আমি সিদ্ধান্ত নিলাম, আমি যাব, আমি দেখব, আমি সত্যটা জানব। গ্রামের কেউ জানলে বাধা দিতেই পারে, তাই আমি চুপচাপ প্রস্তুতি নিলাম। নৌকার শেষে দাঁড়িয়ে আমি সারা শরীর নিয়ে শ্বাস নিচ্ছিলাম,
নিঃশ্বাসটা যার মধ্যে ছিল একরকম ভয় আর আশা। টর্চটি হাতে নিয়ে আমি ডানা মেলালাম, তারপর পা পিছিয়ে জলে নেমে গেলাম। প্রথমে ঠান্ডা জল আমার গায়ে লেগেই চেঁচিয়ে উঠল, কিন্তু আমি শাসন করলাম নিজের কণ্ঠকে, চোখ বন্ধ রাখলাম। নিচের দিকে যখন তাকালাম, অন্ধকার নাকাল করে চেপে ধরল, তবু টর্চের হালকা রেখাটা নিচে নেমে গেল। জলের ভেতর সবকিছু ধীরগতিতে বদলে যায়, শব্দ ম্লান, সময় সংকুচিত। টর্চের আলোতে প্রথমে কিছুর ছায়া ভেসে উঠল, ছোট ছোট বালুকনার পোষা ছাঁচ, কাচের টুকরো ও বাতাসে ভাসমান কাদার ফেনা। নিচের দিকে ঢুকবার সাথে সাথে কিছু অচেনা গঠন দেখা দিল, ছিটকে থাকা কাঠের স্ল্যাব, অর্ধেক বিসর্জিত পোশাক, আর এক ঝাঁক খুঁটি যেগুলো অতীতে কোনো কাঁঠালের মতো দাঁড়িয়ে ছিল, কেন যেন নদীর তলায় একটি থামতেও চেয়ে রয়ে গেছে। আমি গভীরতর নেমে গেলাম, প্রায় 10 মিটার। সেখানে আলো লাজুক হয়ে গেল, টর্চটা যেন কথা বলছে, আরও নেমো। হঠাৎ একটা গলির মতো শব্দ। প্রথমে আমি ভেবেছিলাম সেটা আমার কানে জলস্রোতের কেঁপানি, কিন্তু শব্দটা স্পষ্ট, কর্দমাক্ত কানে এসে লাগলো যেন কেউ নীরবে কাঁদছে। ঠিক সে সময় পাথুরে বালুচরের মাঝখান থেকে হঠাৎ কিছু নড়ল, একটি হাত। না, সেটি ছিল মানুষের পাল্লা দিয়ে ভাঙা একখানা পাঁজর, এক পুরনো কালের কঙ্কাল, যা কোনো অদৃশ্য শক্তি দ্বারা এখনো নিজেকে ঢেকে রেখেছে। কঙ্কালের মুখ তখনকার চেহারার রেখা দেখালো, চোখগোয়ার খালি, কিন্তু ঠোঁটের কোণে যেন চুনকোঠা গলা থেকে কোনো অশ্রু শুকিয়ে থাকার দাগ। আমার টর্চের আলোতে হাড়গুলো যেন কথা বলল, আমরা এখানে ছিলাম, আমরা অপেক্ষা করছেন। আমি পিছনে ফিরলাম, দ্রুত উপরে ওঠার ইচ্ছা হলো, কিন্তু তখনই অনুভব করলাম জলের একটা লহর আমার পকেটে ভাঁজ করে টানছে, কেউ বা কিছু দড়ি টেনে নিচ্ছে। টর্চটা কম্পন করল, বাতাসর মতো এক আওয়াজ, তুমি নিয়ে গেছো লোকেরটা, তাই তো? কণ্ঠটা ছিল ভেসে ওঠা, মহিলার কণ্ঠ, কাদার মধ্যে মিশে থাকা ক্ষোভ। আমি চোখ বন্ধ করে বললাম, হ্যাঁ, হ্যাঁ, আমি তোমার লকেট পেয়েছি। আমি জানি তোমাকে কি হয়েছে, আমি ট্র্যাকে তোমার কথা বলবো। কিন্তু কণ্ঠটা হেসে উঠল, একটা কটু, বুক ধাক্কায় ভরা হেসি, বলিস? বলবি? যারা শুনবে তারা কি শোনবে? যারা শুনবে তারা কি বিশ্বাস করবে? তারপর জলে ছত্রভঙ্গ ঘনীভূত হলো, হাজার হাজার ছোট ছোট ফেনার মাঝে আমার কানেই ভেসে উঠল মানুষের নাম, শশাঙ্ক, গ্রামের মালিক, যারা কমলাকে ডুবিয়েছিল। সেই নামগুলো যেন চিহ্ন দেয়, এক ইতিহাস, এক অপরাধ। প্রচণ্ড দম বন্ধ হয়ে আসছে। আমি বুঝলাম, আমি শুধু একটি কাহিনী না তুলে এনেছি, আমি এক অমীমাংসিত প্রতিশোধের চেহারা ধরে ফেলেছি। নিচের অন্ধকারে অন্য হার মেদ মিশ্রিত। আমি বাইরে উঠে আসলাম, নৌকার ধারে তরণী হালকা না পেতেই আমার গায়ে কাঁপুনি ছড়িয়ে পড়ল, শরীর নেচে উঠল।